Storing progress. ওকে, শোনো তাহলে আমরা 2 পয়েন্ট কার কি হলো আবার? হ্যাঁ ছেলেরা সাউন্ড হবে না। 4.1 4.2 করেছে। আচ্ছা তোমাদের অর্ধবার্ষিকী কারো কি পঞ্চম অধ্যায় আছে? না স্যার। একজন ছিল সোহনাস ছিল মনে হয় পঞ্চম অধ্যায়, সোহনা তো আছে ক্লাস এই নাই। ষষ্ঠ অধ্যায় কার কার আছে? ষষ্ঠ অধ্যায় বলো। সপ্তম অধ্যায় কার কার আছে? সপ্তম অর্ধবার্ষিকীর সপ্তম কার কার আছে? সিলেবাসটা একটু দেখো। অর্ধবার্ষিকীর সপ্তম কার কার আছে? ব্যবহারিক জ্যামিতি তোমাদের কি আছে সপ্তম? দেখো তো। আর কি আছে সপ্তম? সিলেবাসটা দেখো রাফি। যদি কারো থেকে থাকে সপ্তম অধ্যায় তাহলে আমাকে জানাও, তাহলে আমরা সপ্তমটা স্টার্ট করি। আর না স্যার হয় আমরা দেখতে। কিন্তু ওকে, আমরা কিন্তু তোমার পরিসংখ্যান করে ফেলছি, অর্থাৎ লাস্ট অধ্যায় কিন্তু করে ফেলছি। অষ্টম অধ্যায় কিন্তু করছি মদ্যক নির্ণয়। তোমরা চাইলে হয়তো মদ্যক নির্ণয় গুলো একটা আমরা রিভিশন দিতে পারি। স্যার সপ্তমতে সম্পাদ্য 1 2 3 4 আছে। আচ্ছা তাহলে সপ্তম অধ্যায় রিলেটেড যদি থাকবে সবারই অর্ধবার্ষিকে থাকবে। আর দু একজনের যদি কারো না থাকে এটা বার্ষিকে যে কাজে লাগবে। হম, সম্পাদ্য গুলো আছে প্লাস হচ্ছে এখানে তোমার পৃষ্ঠা ইয়া আছে, তোমার এখান থেকে এমসিকিউর জন্য যে ব্যাপারগুলো আছে। ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়, তোমাদের রুলারের ব্যবহার, পেন্সিল কম্পাসের ব্যবহার, তারপর হচ্ছে কাঁটা কম্পাসের ব্যবহার, ত্রিকোণীর ব্যবহার, চাঁদার ব্যবহার, এগুলো থেকে পরীক্ষাতে এমসিকিউ থাকে। হ্যাঁ, কোন ধরনের এমসিকিউ গুলা থাকে যা বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, যেমন রুলার 1 নম্বর আসবে। রুলার তো চিনো, রুলারের স্কেল, রুলারের ব্যবহার। হ্যাঁ, আমরা রুলারের ব্যবহারটা শিখবো। তা রুলারের কাজটা কি লেখো। রুলার এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অথবা এমসিকিউর জন্য কাজে লাগবে। রুলার ব্যবহার, রুলার। তা রুলারটা আমরা যে কোনো একটা রেখাংশ আঁকা, রেখাংশ দৈর্ঘ্য পরিমাপ করা, একটা সমান করে আরেকটা রেখাংশ পরিমাপ করার জন্য রুলার ইউজ করি। দেখো রুলারের কাজ কি? রেখাংশ আঁকা, রেখাংশ আঁকার ক্ষেত্রে আমরা রুলার ব্যবহার করি। রেখাংশ আঁকা। স্যার নাম্বারটা কত নম্বর পৃষ্ঠা? পৃষ্ঠা নাম্বার হচ্ছে তোমার 124 পৃষ্ঠা আসলো। রেখাংশ আঁকা এবং রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা। জ্যামিতি 6.1 6.2 আছে। হ্যাঁ বলো। জ্যামিতি 6.1 6.2 আছে। আচ্ছা ওগুলো করাবো, আগে সপ্তমটা দেখো। তাহলে 1 নম্বর হচ্ছে এই ব্যবহার গুলা দেখো, এগুলা থেকে এমসিকিউ থাকে, প্লাস হচ্ছে সংক্ষিপ্ত। এবার যেহেতু এখন থেকে সংক্ষিপ্ত আসছে, এর ব্যবহার গুলো থেকে থাকবে সপ্তম অধ্যায় থেকে। রুলার, প্রত্যেকটা পেন্সিল কম্পাস, তারপর হচ্ছে তোমার ত্রিকোণী, চাঁদার, এই ব্যাপারগুলো থেকে তোমার পরীক্ষাতে থাকে। আগে ছিল সংক্ষিপ্ত এমসিকিউ, এখন এমসিকিউ আর সংক্ষিপ্ত দুটাতেই তোমাদের কাজে লাগবে। তাহলে রুলারের ব্যাপারগুলো কি কি? রেখাংশ আঁকা এবং রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা। রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা, পরিমাপ
করা। সবাই একটু দেখি। তাহলে রুলারের কাজ কি? কাজগুলো আমরা ব্যবহারটা কি, এই দুইটা কাজ আমরা রুলারটা ব্যবহার করবো। যখন একটা রেখাংশ আঁকার ক্ষেত্রে, রেখাংশ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে আমরা রুলার ইউজ করবো। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে আমরা রুলারটা ইউজ করবো। সবাই একটু লিখে দাও, একটু লিখো। রেখাংশ আঁকা এবং রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করার ক্ষেত্রে রুলার ইউজ করবো। তারপর একটা পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস লিখো। তারপর আসবে পেন্সিল কম্পাস। তাহলে পেন্সিল কম্পাস, তো পেন্সিল কম্পাস তো সবাই চিনো। পেন্সিল কম্পাস দেখছো নি? এই যে পেন্সিল কম্পাস ছাড়া কি আমরা কোনো বৃত্ত আঁকতে পারবো? বৃত্ত বা তোমার কি বলে লম্ব আঁকা, বৃত্ত আঁকা, ওগুলোর জন্য আমাদের পেন্সিল কম্পাস লাগবে। তাহলে এখানে এক পেন্সিল কম্পাসের ব্যাপারটা কি? পেন্সিল কম্পাস দিয়ে আমরা কি কি করতে পারি? সমান দৈর্ঘ্য চিহ্নিত করা, সমান দৈর্ঘ্য চিহ্নিত করা, একটা সমান আর একটা যদি আমরা চিহ্নিত করতে চাই আমরা হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে চিহ্নিত করতে পারবো। আর বৃত্ত আঁকতে পারবো। হ্যাঁ, একটা হচ্ছে সমান দৈর্ঘ্য চিহ্নিত করা, আর কাজ আছে বইয়ের মধ্যে যতটুকু দিচ্ছে আমরা ততটুকু দিয়ে সমান দৈর্ঘ্য চিহ্নিত করা। আর একটা হচ্ছে বৃত্ত আঁকা, সমান দৈর্ঘ্য চিহ্নিত করা এবং বৃত্ত আঁকা। এগুলো হচ্ছে আমাদের পেন্সিল কম্পাসের কাজ। এগুলো মাথায় রাখবা যে পেন্সিল কম্পাসের কাজগুলো কি? সমান দৈর্ঘ্য চিহ্নিত করা এবং হচ্ছে বৃত্ত আঁকা। তুলে ফেলো, সবাই তুলে ফেলো। যে তুললে হবে না, মাথার মধ্যে রাখো। এগুলো থেকে তোমাদের এমসিকিউ প্লাস সংক্ষিপ্ত দুই ধরনের প্রশ্ন হইতে পারে। যারা আছে তারাও কি তুলতে হবে? হ্যাঁ হ্যাঁ, বলছি যে যাদের খাতার মধ্যে এগুলো তুলে আছে আমরাও কি তুলবো? অবশ্যই তুলবা। তোমার আচ্ছা। স্কুলের বা সবাই তুলতে হবে, সবাই তুলে ফেলবা। তোলা থাকলে তুলতে হবে। খাতায় কি তোলা আছে নাকি এগুলো? স্যার, এই 2 দিন আগে কোচিং এ করাইছিল। আচ্ছা ঠিক আছে, কোচিং করাইলো, একবার তুলে ফেলার পর প্র্যাকটিস হবে। হ্যাঁ, তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত মনে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের পেন্সিল কম্পাসের কাজ কি শোনো। একটা যখন পড়ো না তখন একটা মুখস্থ হয়ে যায়, যখন একটা তো অনেকগুলো হয় না তখন প্যাচ লাগে, এই জন্য বারবার একটা দেখতে হয়। যেমন পেন্সিল কম্পাস, কাটা কম্পাস, এগুলোর ব্যবহার যখন তোমার কাছাকাছি হয়ে যায় তখন একটু ঝামেলা বেশি হয়ে যায়। যেন সবগুলো একটু পড়লে ভালো করে পড়তে হবে যাতে মনে থাকে। তাহলে তোমাদের পেন্সিল কম্পাসের কাজ কি? সমান দৈর্ঘ্যটা চিহ্নিত করা আর হচ্ছে বৃত্ত আঁকা, এই দুটো কাজ হচ্ছে পেন্সিল কম্পাসের। আচ্ছা, পেন্সিল কম্পাস তো তোমরা চিনো, এই যে এটা হচ্ছে পেন্সিল কম্পাস। তারপর হচ্ছে কাটা কম্পাস। কাটা কম্পাস হচ্ছে দৈর্ঘ্যের তুলনা করা, দৈর্ঘ্যের তুলনা করা একটা থেকে আরেকটা বড় না ছোট, সেটা আমরা দৈর্ঘ্যের তুলনা করা বোঝাতে শুধুমাত্র আমরা কাটা কম্পাস ইউজ করি। আর পেন্সিল কম্পাস দিয়ে একটা সমান করে আরেকটা কেটে নেওয়া, এই কেটে নেওয়া এটে নেওয়া, এগুলো হচ্ছে পেন্সিল কম্পাসের কাজ। আর কাটা কম্পাসের কাজ হচ্ছে দৈর্ঘ্যের তুলনা করা, একটা থেকে আরেকটা কতটুকু বড় বা কতটুকু ছোট, বড় নাকি ছোট, এই ব্যাপারগুলো আসবে পেন্সিল কম্পাসের সাথে। সরি, কাটা কম্পাস, কাটা কম্পাস, কাটা কম্পাস। কাটা কম্পাসের কাজ হচ্ছে কি? দৈর্ঘ্যের তুলনা করা। কাটা কম্পাসের কাজ হচ্ছে দৈর্ঘ্যের তুলনা করা, দৈর্ঘ্যের তুলনা করা। কাটা কম্পাসের কাজ হচ্ছে কি? দৈর্ঘ্যের তুলনা করা। কম্পাসের কাজ দৈর্ঘ্যের তুলনা করা। কাটা কম্পাসের একটা, এটা হচ্ছে কাটা কম্পাস। ঠিক আছে, কাটা কম্পাসের কাজ হচ্ছে দৈর্ঘ্যের তুলনা করা, বোঝাতে আমরা কাটা কম্পাসটা ইউজ করে থাকি। আচ্ছা, লেখা হয়েছে এতটুকু।
জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ত্রিকোণী। ত্রিকোণ চিনো নি তোমরা? এই যে এই যে দেখো এর মধ্যে ত্রিকোণী। যদি আমরা ত্রিকোণী ইউজ করি না, আমাদের কোনো ইয়ে করতে আমরা ত্রিকোণীটা সাধারণত ইউজ করা হয় না আমাদের। আমরা লম্বা এবং সমান্তরাল রেখা আঁকতে পেন্সিল কম্পাস দিয়ে বা চাঁদার সাহায্যে আমরা এঁকে ফেলি। হ্যাঁ, তো এটা ত্রিকোণীর সাহায্যে আমরা ইয়ে করতে পারি। লম্বা আঁকতে ত্রিকোণী ইউজ করতে পারি, ও সমান্তরাল রেখা আঁকতেও ত্রিকোণী ইউজ করতে পারি। একটা রেখা সমান্তরাল আর একটা রেখা যদি আমরা আঁকতে চাই, তাহলে এই ত্রিকোণীর সাহায্যে আমরা আঁকতে পারি। আর যদি লম্ব আঁকতে চাই, অনেক ক্ষেত্রে যে আমরা আমরা অবশ্যই ভাবে লম্বটা এখন এটা ইউজটা করি না। লম্ব আঁকলে ওই যে 90 ডিগ্রি কোণ আঁকি, লম্ব উৎপন্ন হয়ে যায়। 90 ডিগ্রি কোণ আঁকলে কি লম্ব হয়ে যায়, বুঝছো? এই জন্য আমরা এই ত্রিকোণের ব্যবহারটা করি না বললেই চলে। তারপরেও এখন স্কুলের পরীক্ষাতে এমসিকিউর জন্য থাকতে পারে ত্রিকোণের ব্যবহারটা কি, লম্ব এবং সমান্তরাল রেখা আঁকতে, লম্ব ও সমান্তরাল রেখা আঁকতে ত্রিকোণের ব্যবহার। সমান্তরাল, লম্ব ও সমান্তরাল রেখা আঁকতে। ত্রিকোণের ব্যবহারটা কি, লম্ব এবং সমান্তরাল রেখা আঁকা। লিখো সবাই, ত্রিকোণের ব্যবহার লম্ব এবং সমান্তরাল রেখা আঁকা। চটপট বাচ্চারা চটপট করো। লম্ব এবং সমান্তরাল রেখা আঁকা। ত্রিকোণের ব্যবহার হচ্ছে লম্ব এবং সমান্তরাল রেখা আঁকা। হয়েছে সবার? আচ্ছা, তারপর হচ্ছে চাঁদা। চাঁদা দেখো, চাঁদা তো চিনো, চাঁদার আকৃতি কেমন বলো? তাহলে চাঁদা আমরা যে কোণ আঁকতে সাধারণত কোণ আঁকার জন্য আমরা চাঁদা ব্যবহার করি। কোণ আঁকা এবং পরিমাপ করা, কোণ আঁকা এবং পরিমাপ করতে পারি যে কোণটা কত ডিগ্রি, এটার ক্ষেত্রে আমরা চাঁদা ব্যবহার করি। তাহলে চাঁদা ব্যবহার হচ্ছে কোণ আঁকা এবং কোণ পরিমাপ করা। কোণ আঁকা এবং পরিমাপ করা, কোণ আঁকা এবং পরিমাপ করা। হ্যাঁ, চাঁদার ব্যাপারটা কি, কোণ আঁকা এবং পরিমাপ করা। চাঁদার ব্যবহার হচ্ছে কোণ আঁকা এবং পরিমাপ করা। হয়েছে, সবার হয়েছে? রাফি, তোলা হয়েছে তোমার? জি স্যার। আচ্ছা, 1 মিনিট।
হ্যাঁ বাচ্চারা, বুঝছে লেখা হয়েছে এটা? হ্যাঁ রাফি, লিখেছো? জি রাফি, স্যার। লেখা হয়েছে সবার? জি স্যার। এখান থেকে প্রশ্ন আসে যে চাঁদার আকৃতি কেমন। চাঁদা হচ্ছে অর্ধবৃত্তাকার। দেখো, যদি প্রশ্ন থাকে চাঁদার আকৃতি কেমন, প্রশ্ন থাকতে পারে যে চাঁদার আকৃতি কেমন। চাঁদার আকৃতি কেমন? উত্তর হবে অর্ধবৃত্তাকার। উত্তর হবে কি? অর্ধবৃত্তাকার। চাঁদার আকৃতি কেমন হবে? অর্ধবৃত্তাকার। চাঁদার আকৃতি কেমন? চাঁদার আকৃতি হচ্ছে অর্ধবৃত্তাকার। লিখেছো সবাই? চাঁদার আকৃতি কেমন? তাহলে চাঁদার আকৃতি হবে অর্ধবৃত্তাকার। হয়েছে সবার? সাজিদ, লিখেছো? আচ্ছা। তার লেখা শেষ। আচ্ছা, এখন আপনি কি 9:30 হতে বেশি সবার লেট নিয়ে হয়ে গেছে নাকি? তোমাদের কি 9:30 ব্যাচ কোনো ব্যাচটেস থাকে বাচ্চারা? স্যার। নাকি 9:30 সবাই ঘুমায় পড়ে? আচ্ছা, আমরা একটু ইয়েতে আসি, শেষের অধ্যায়ে একটু পরিসংখ্যানে একটু আসি, তথ্যতত্ত্বের মধ্যে। ঠিক আছে, তথ্যতত্ত্বের মধ্যে আবার একটু আসো, পিছনের পড়াগুলো একটু তোমাদের রিভিশন করে দিচ্ছি। সবাই পৃষ্ঠা নাম্বার 148-এ আসো। পৃষ্ঠা নাম্বার 148। পৃষ্ঠা হচ্ছে 148। পৃষ্ঠা 148। পৃষ্ঠা 148। স্যার গ্রাফ করাবেন না? হ্যাঁ, গ্রাফ করাবেন না? ক্লাসে তো সবগুলো আছে, নাই কি করবো। আচ্ছা, আগে পিছনে এগুলো একটা রিভিশন দিয়ে দিই। নেক্সট ক্লাসে সবাই আসলে তোমাদের গ্রাফ পেপার আছে নাকি? জি স্যার। তো দেখা দিব এগুলো। আচ্ছা, সাজিদ বলো, মধ্যক নির্ণয় সূত্র কি মনে আছে? জোড় সংখ্যা পেলাম, মধ্যক নির্ণয় সূত্র বলো। মনে আছে সাজিদ? বিজোড় সংখ্যা পেলাম, মধ্যক নির্ণয় সূত্র কি বলো? সাজিদ, না ভুলে গেছো? বিজোড় সংখ্যা পেলাম, মধ্যক নির্ণয় সূত্র কি? এই তো ভুলে গেছো সব। থাকতেছে না। মধ্যক নির্ণয় সূত্রটাও তোমার এমসিকিউর জন্য যখন আসবে, তখন আমি তোমাদের শিখেছিলাম যে এমসিকিউর জন্য মধ্যক হচ্ছে মাদার হবে মধ্যক। যদি আগে তোমার সাজায় নাও, সাজায় নাও, ছোট থেকে বড় দিকে আগে সাজায় নাও, ছোট থেকে বড় দিকে সাজানোর পরে মাদারটা হবে মধ্যক। এবং সবচেয়ে ছোট কোনটা আছে এখানে? 8 আছে, তারপরে হচ্ছে 9 আছে, তারপরে 10 আছে, তারপরে হচ্ছে 12, তারপরে 14 আছে, তারপরে 16 আছে, এই 16 আছে। হ্যাঁ, 8, 9, 10, 12, 14, 16 কটা হলো এখানে? 6টা। 3, 4, 5টা, 6টা। তাহলে যদি তোমার উপাত্তের সংখ্যা জোড় সংখ্যক হয়, তাহলে মাঝের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। তাহলে দেখো, এখানে জোড় মানে 6টা। তাহলে এই মাঝের দুইটা কোনটা? 10 এবং 12। 10 এবং 12 আগে দুইটা, পরে দুইটা সংখ্যা।
তাহলে 10 এবং 12 যোগ করে 2 দ্বারা ভাগ করলে হবে মধ্য, মাঝের মান। তাহলে 10 এবং 12 যোগ করলে কত? 22। 22 কে 2 দ্বারা ভাগ করলে কত? 11। তাহলে এখন মধ্য হচ্ছে 11। আচ্ছা, বুঝলাম না, আজকে সবার কি হলো? রাফি আবার কোথায় গেছিলা? তার মোবাইলে সমস্যা হয়েছিল। ও আচ্ছা, 148 পৃষ্ঠা আমরা আসছি যে মধ্যক নির্ণয়, এই অধ্যায়টা একটু রিভিশন দেওয়ার ইচ্ছা। আবার এমসিকিউর জন্য একভাবে করতে হবে, আর হচ্ছে তোমার সৃজনশীল বা সংক্ষিপ্তের জন্য আরেকভাবে করতে হবে। যে উপাত্তগুলো দেওয়া আছে এটার মধ্যক বের করতে বলবো, আগে উপাত্তগুলোকে তোমরা সাজাবা, উপাত্তগুলারে সাজাবা। সাজাবা হয় ছোট থেকে বড় দিকে সাজাবা, উপাত্তগুলো মানে ঊর্ধ্বক্রমে সাজাবা, অর্থাৎ ছোট থেকে বড় দিকে তুমি সাজাবা। এখন উপাত্তের সংখ্যা কয়টা? 6টা। উপাত্তের সংখ্যা যদি 6টা হয় তাহলে এই মাঝের দুইটা যোগ করবা, 10 এবং 12 যোগ করবা, 10 আর 12 যোগ করলে কত? 22। আর একটা দুই দ্বারা ভাগ করলে কত? 11। তাহলে আমাদের মধ্যক হবে 11। আর মধ্যক 11, মধ্যক 11। বোঝা গেছে? আর প্রচুরক কি? প্রচুরক হচ্ছে যে উপাত্তগুলো সবচেয়ে, 148 পৃষ্ঠে আসো, যে উপাত্তগুলো সবচেয়ে বেশি বার আছে। প্রচুরক একটা হইতে পারে, একাধিকও হইতে পারে। এখন এটা ছিল 1 নম্বর এমসিকিউটা। একটু 2 নম্বর এমসিকিউটা একটু দেখি। 2 নম্বর এমসিকিউ যেটা বলছে যে 8, যে কি কি দেওয়া আছে, 8, 12, 11, আবার 12, আবার 14, আবার 18। কয়টা দেওয়া আছে? 6টা। এখন দেখো কোন সংখ্যাটা একাধিকবার আছে। 12 এখানে আছে একবার, এখানে আছে একবার, 12 দুইবার আছে, আর বাকি সংখ্যা প্রত্যেকটা একবার করে আছে। সুতরাং এর প্রচুরক হচ্ছে 12। তুলে ফেলো। প্রচুরকটা হচ্ছে এখানে আমাদের 12। ওকে, তারপরে 3 নম্বর এমসিকিউ যেটা বলেছে, 3 নম্বর এমসিকিউ আমাদের বলেছে যে 3 নম্বরটা বলেছে যে 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষার প্রাপ্ত নম্বর, 6 জন শিক্ষার্থীর 20 নম্বরের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, কেউ পেয়েছে 8, কেউ 10, কেউ 16, কেউ 14, কেউ 16, কেউ 20। একজন, তাহলে একজন পেয়েছে 8। যেহেতু মধ্যক বের করতে বলছে, তাহলে আমরা আগে এটার উপাত্তগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজাবো। তাহলে ছোট থেকে যদি তুমি বড় দিকে সাজাও, তাহলে সবচেয়ে ছোট কোনটা? দেখো 8। একজন পেয়েছে 8 নম্বর, আরেকজন পেয়েছে 10 নম্বর, আরেকজন পেয়েছে 14 নম্বর, একজন 16, আরেকজন 16, আরেকজন হচ্ছে 20। শোনো, মধ্যক বের করতে হলে যে উপাত্তগুলো থাকবে ওই উপাত্তগুলোকে তোমরা অবশ্যই ছোট থেকে বড় দিকে সাজাবা, ছোট থেকে বড় দিকে সাজাবা। যে উপাত্ত দেওয়া থাকবে উপাত্তগুলোকে ছোট থেকে বড় দিকে সাজাবা, ছোট থেকে বড় দিকে। আচ্ছা, উপাত্ত কয়টা? 3টা, 4টা, 5টা, 6টা। রাফি বলো তো এখানে মধ্যক কিভাবে বের করব? রাফি বলো, রাফি বলো মধ্যকটা কিভাবে বের করব? হ্যাঁ রাফি, বলে ফেলো। কি রাফি, বলতে পারবে না? স্যার মধ্যক বিজোড় সংখ্যার ক্ষেত্রে মাঝখানেরটা মধ্যক, আর জোড় সংখ্যার ক্ষেত্রে মাঝখানের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। আচ্ছা, তাহলে মাঝখানে দুটা সংখ্যা কি কি? মাঝখানে দুটা সংখ্যা কি কি? এই দুটা মাঝখানের সংখ্যা। বামে দুইটা ষোলো। সংখ্যা, ডানে হচ্ছে দুইটা সংখ্যা।
তাহলে 14 এবং 16, 14 আর 16 যোগ করো, তাহলে মধ্যকটা কত আসবে? সবাই একটু খেয়াল করো, মধ্যক 14 যোগ 16 ডিভাইডেড বাই 2। 14 আর 16 যোগ করলে কত হয় আমাদের? 30। 30 কে 2 দ্বারা ভাগ করলে 15। 15। তাহলে আমাদের এখানে মধ্যক হচ্ছে 15। ঠিক আছে, মধ্যক 15। কইছে সবার একটু কইছে গড় কত? এখন গড়টা কত আসে তোমরা নিজেরা বের করো। 4 নাম্বার বলছে গড়। গড় মানে কি? গড় হচ্ছে উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্তগুলোর সংখ্যা। গড় ইকুয়াল টু উপাত্তগুলোর যোগফল ডিভাইডেড বাই উপাত্তগুলোর সংখ্যা। কারণ এই সবগুলো সংখ্যা তোমরা যোগ করো, যোগ করে উপাত্তের সংখ্যা কত? কয়টা আছে? উপাত্ত 6টা, 6 দ্বারা ভাগ করে দিবা, তাহলে আমরা এখান থেকে গড় পেয়ে যাব। গড় ইকুয়াল টু কি আসবে? উপাত্তগুলোর যোগফল। সবগুলো সংখ্যা যোগ করবা, 8 যোগ 10 যোগ 14 যোগ 16 যোগ 16 যোগ 20 ডিভাইডেড বাই 6। সবগুলা যোগ করলে কত আসে? দেখো তোমাদের কাছে ক্যালকুলেটর আছে কিনা, সবগুলা যোগ করো, যোগ করে দেখো কত আসে। 8 10 14 16 16 20 যোগ করে দেখো তো কত আসে। একটু ক্যালকুলেটর নিয়ে যোগ করে দেখো কত আসে। এই যোগ করছো কত আসছে? 84। 84। 84 কে এখন 6 দ্বারা ভাগ করো, 6 কে 6, তাহলে আমাদের 440, 14 84। ঠিক আছে, তাহলে গড়টা কত হবে? 14। 14। হুম, আচ্ছা, এখন 5-এ আসি। 5-এ কি চেয়েছে? 5 জন শিক্ষার্থীর শ্রেণীর পরীক্ষা 20 নম্বরের মধ্যে গণিতে প্রাপ্ত, একজন 10, একজন 8, একজন 16, একজন 14, একজন 12। সর্বোচ্চ নম্বর 16। হ্যাঁ, সর্বোচ্চ নম্বর 16ই দেখতে পাচ্ছ তোমরা, দেখতে পাচ্ছ এখানে সর্বোচ্চ নম্বরটা 16, এটা সঠিক। সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের পার্থক্য হচ্ছে 12। তাহলে দেখো সর্বোচ্চ নম্বর হচ্ছে 16, সর্বনিম্ন নম্বর হচ্ছে কত? 8। তাহলে 16 থেকে 8 বিয়োগ করে দাও, তাহলে কত? 8। তাহলে সর্বনিম্ন নম্বর হচ্ছে কত? 8। 16 তে 8 বাদ দিলে 8, তার মানে 2 নাম্বারটা ভুল আছে অপশন। 2 নাম্বার অপশনটা কি ভুল? 3 কত নাম্বারটা যেটা পৃষ্ঠা? 148 পৃষ্ঠা। এতক্ষণে কে বলে কত পৃষ্ঠা রাফি? 148 পৃষ্ঠা, এতক্ষণে এই কথা বললে হবে? পৃষ্ঠা নাম্বার 148। এখানে বলেছে সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের পার্থক্য কত? 12। তা সর্বোচ্চ নম্বর হচ্ছে 16, সর্বনিম্ন নম্বর হচ্ছে 8, পার্থক্য হলো 8। বলছে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40%। পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে কত? 40%। আচ্ছা, খেয়াল করো 2 নম্বরটা, তাহলে আমরা দেখলাম এক মিলল, 1 নম্বর অপশনটা সঠিক, 2 নম্বরটা দেখলাম ভুল, তাহলে 3 নম্বরটা এমনিই সঠিক। 3 নম্বরটা এমনিই সঠিক হবে। তাহলে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হচ্ছে 40%। তাহলে 20 নম্বর, কয় নম্বরে পরীক্ষা হয়েছে? 20 নম্বর। তাহলে 20 নম্বরের মধ্যে পেয়েছে কত নম্বর? 8 নম্বর। তার মানে 20 নম্বরের মধ্যে পেয়েছে 8 নম্বর। শতকরা কত পেয়েছে? 100-তে কত পেয়েছে? 100-তে কত পেয়েছে? 20 এর 100 কাটা 5, এর সাথে 5 গুণ করা 5 টাকা কত? 40, 40%। ঠিক আছে, সে
20-এর মধ্যে পেয়েছে 8 নম্বর, 100-তে কত নম্বর পেয়েছে? 20-এ পেয়েছে 8 ইন্টু 100-তে কত পেয়েছে? 20 দিয়ে 100 ভাগ দাও 5, 5 আর 40, তাহলে 40%। হয়েছে? তার মানে 1 আর 3 সঠিক, 1 এবং 3 সঠিক। ওকে, পৃষ্ঠা নম্বর 149-এ আসো। উপাত্তগুলো রেখা চিত্র দিন আঁকার কথা বলছিলাম আমরা একটু। আচ্ছা দেখি নেক্সট ক্লাসে যদি সবাই প্রেজেন্ট থাকো, ক্লাসের রেখা চিত্র এগুলো দেখাবো। আমরা পিছনের অঙ্কগুলো আজকে একটু রিভিশন দিচ্ছি। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো আবার দেখতেছি। তোমাদের সূত্র কিন্তু মনে রাখতে হবে। মধ্যক গুলা যখন এমসিকিউর জন্য কিভাবে করতে হয় সেটা দেখালাম। এখন উপাত্তের সংখ্যা যদি জোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র একটা, উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র আরেকটা। যেমন 2 নাম্বার অঙ্কটা তো যদি আসো, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বার, সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 2 নাম্বার। কি চাইছে দেখো, 2 নাম্বার প্রশ্ন চাইছে কোন কি কি উপাত্তগুলো দেওয়া আছে। যে উপাত্তগুলো দেওয়া থাকে, শোনো, মতক নির্ণয়ের প্রথম কাজ হচ্ছে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাবা, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজাবা। এটা আমি তোমাদের আবার বলতেছি, উপাত্তের সংক্ষিপ্ত প্রশ্ন অথবা সৃজনশীলের মধ্যে যদি মধ্যক বের করতে বলে, উপাত্তগুলোকে আগে তুমি মানের ঊর্ধ্বক্রমে সাজাবা, অর্থাৎ ছোট থেকে বড়র দিকে সাজাবা। ঠিক আছে, প্রদত্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কিংবা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে সবচেয়ে ছোট যেটা, সবচাইতে ছোট, দেখো সবচেয়ে ছোট কোনটা বের করো তো, সাজিদ বলো সবচেয়ে ছোট কোনটা? কোনটা সাজিদ সবচেয়ে ছোট সংখ্যা বলো তো এখানে? স্যার 8। 8। এই যে দেখো আজকে আবার আর কি হয়েছে, 6। সবচেয়ে ছোট হচ্ছে 6, তারপরে কি আছে, তারপরে হচ্ছে 8, 8 পর তারপরে 7 আছে, তারপর 8 আছে দুইবার। আজকে টাইম টেবিল হলো, আজকে অনেকে জয়েন করো নাই। 6 7 8 আছে কয়টা? দুইটা। তারপর হচ্ছে কি আছে, 8 এর পর কত? 9 আছে একবার। 10। তারপরে 10 আছে একবার। তারপর 11। কি আছে? ওকে, 11 আছে। তারপরে 12 আছে। 13। 12 আছে, 13 আছে। আর আর 14। আছে 14 আছে। 14 আছে। এখন ওটা তো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। আচ্ছা, তাহলে এখানে উপাত্তের সংখ্যা 10টা। আগে একটু লিখো, আগে একটু উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আগে সাজানো। সাজানোর পরে দেখবা এখানে উপাত্তের সংখ্যা উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু কত? কয়টা ছিল? 10টা। 3 4 5 6 7 8 9 10, 10 যা জোড় সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা n ইকুয়াল টু 10 যা জোড় সংখ্যা। সুতরাং জোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র, জোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র একটা, বিজোড়ের বেলা মধ্যক নির্ণয়ের সূত্র আরেকটা। এই যে n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। ঠিক আছে,
এতটুকু তুলে ফেলো। n ডিভাইডেড বাই 2 সূত্রটা একটু মুখস্থ রাখবা। জোড় সংখ্যার মানে মধ্যক নির্ণয় সূত্রটা n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। আচ্ছা, তাহলে এখানে আমাদের n এর মান হচ্ছে কত? 10। n এর জায়গায় 10 বসাও। 10 বাই 2 তম পদ প্লাস 10 বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। স্যার উপরটাকে একটু দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। এখন 2 দিয়ে 2 দিয়ে 10 ভাগ দিলে 5, 2 দিয়ে 10 ভাগ দিলে 5, তাহলে 5 তম পদ প্লাস 2 দিয়ে 10 ভাগ দিলে 5 হলে 5 সাথে হচ্ছে যোগ 1, 6 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে সূত্র তুলো। এগুলো কিন্তু আমি তোমাদের আগে একবার পড়াইছি। এখন আমি কিন্তু এই শুক্রবারে তোমাদের পরীক্ষা নেব 2.1 এবং 2.2 এর উপরে। সুতরাং 2.1 এবং 2.2 টা একটু ভালো করে সবাই প্র্যাকটিস রাখো। তাহলে এখন খেয়াল করো 5তম পদ কোনটা? 1 2 3 4 5, এটা 5তম পদ, এটা হচ্ছে 6তম পদ। তাহলে 5তম পদের মান হচ্ছে 9, 6তম পদের মান হচ্ছে 10। তাহলে আমরা 5তম পদের জায়গায় 9 বসাবো, যোগ 6তম পদের জায়গায় 10 বসাবো, ডিভাইডেড বাই 2। 9 আর 10 এর যোগফল হচ্ছে কত? 19, ডিভাইডেড বাই 2। তাহলে 19, 19 কে 2 দ্বারা ভাগ করলে কত? 9.5। সুতরাং মধ্য 9.5। স্যার হুম, স্যার বলো বাবা একটু বলো। উপর নিলে আমার জন্য ভালো হতো, আমার ওয়াইফাইটা চলে গিয়েছিল তো এই জন্য একটু লিখতে পারিনি। আচ্ছা লেখো, লিখে ফেলো। হ্যাঁ, আমার কখন আসলা? জি স্যার, বুঝিনি। আচ্ছা তোলো 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 তোলো। আমরা মধ্যক নির্ণয়টা করতেছি 100 এই 48 49 পৃষ্ঠার মধ্যক নির্ণয় করতেছি। বিজোড় সংখ্যা দেওয়া, জোড় সংখ্যা দেওয়া থাকলে কিভাবে মধ্যক নির্ণয় করতে হয় সেটা দেখালাম। জোড় সংখ্যা পেলাম মধ্যক নির্ণয় সূত্রটা n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n হচ্ছে এখানে উপাত্তের সংখ্যা, n ইকুয়াল টু কত? 10। n এর জায়গায় তুমি 10 বসাই ক্যালকুলেশন করো, n এর জায়গায় 10 বসাও। কথা বলছো? তোলা হয়েছে? স্যার আরেকটু। ওকে তোলো।
এ হয়েছে সাজিদ, ইয়ে হয়েছে সবার, সায়ন তুলেছ? জি স্যার। জি স্যার। ওকে। এখন যদি ধরো তোমার উপাত্ত সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, ধরো উপাত্ত 5 আছে, 5, তারপরে দিলাম ধরো 6, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে ধরো 11 আছে, তারপরে 13। এখানে যদি বলো আমাদের মধ্যক কত, তাহলে মধ্যক কিন্তু 9। যদি সংক্ষিপ্তর জন্য আসে তখন কি কাজ করবা, দেখবে এখানে উপাত্তের সংখ্যা, যে এখানে সংক্ষিপ্তর জন্য, যদি সংক্ষিপ্তর জন্য আসে, এমসিকিউর জন্য বুঝলাম আমরা মাঝারতে হবে মধ্যক সাজানোর পরে। তাহলে যদি আমাদের সংক্ষিপ্তের জন্য আসে, এখানে উপাত্তের সংখ্যা n equal to 5, n equal to 5, যা বিজোড় সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা n equal to 5, উপাত্তের সংখ্যা n equal to 5, যা বিজোড় সংখ্যা। এখানে উপাত্তের সংখ্যা n equal to 5, যা বিজোড় সংখ্যা। হ্যাঁ, সুতরাং মধ্যক নির্ণয় করবা। বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র মধ্যক ইকুয়াল টু n+1 ডিভাইডেড বাই 2 তম পদ। হ্যাঁ, n এর মান হচ্ছে 5 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। 5 এর একে কত, 6, 6 ডিভাইডেড বাই 2 তম পদ। 2 দিয়ে 6 ভাগ দিলে 3, 3 তম পদ হলো। আচ্ছা রাফি বলো 3 তম পদ কোনটা? এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে 3 তম পদের মানটা কত? 9। তাহলে আমরা 3 তম পদের জায়গায় কত লিখবো? 9 লিখবো। ঠিক আছে, সুতরাং মধ্যক হচ্ছে 9। তুলে ফেলো সবাই। স্যার তুলা শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে একটু কি মধ্যক নির্ণয়, গড় নির্ণয়, গড় মানে উপাত্তগুলো যোগফল ডিভাইডেড বাই উপাত্তের সংখ্যা। তাহলে তোমরা একটা কাজ করো, এই অধ্যায়ে এগুলো একটু রিভিশন দিও। আমরা নেক্সট ক্লাসে এই যে তোমার রেখাচিত্র এগুলো সবাই একটু গ্রাফ পেপারে রেখো, আমি রেখাচিত্র এটা দেখাই দিবনি। ঠিক আছে, আর হচ্ছে তোমরা আচ্ছা শুধু এই অধ্যায়টা একটু রিভিশনে রাখো, মধ্যক নির্ণয়ের সূত্রগুলো একটু দেখো, জোড় সংখ্যার বেলায় কিভাবে করতে হয়, বিজোড় সংখ্যার বেলায় কিভাবে করতে হয়। আর আর পারলে 2.1 2.2 একটু রিভিশনে রাখো। আমরা নেক্সট ফ্রাইডে, এই ফ্রাইডেতে 2.1 2.2 এর পর পরীক্ষা নিব। ঠিক আছে বাচ্চারা, আজকে একটু কি থাকো। আল্লাহ হাফেজ।